আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো এবং নিয়মিত পড়াশোনা করে যাচ্ছ। আমরা দীর্ঘদিন যাবৎ অনলাইন ক্লাস নিয়ে আসছি, তারই ধারাবাহিকতায় আজকে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। তোমরা জানো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এর উপরে আজকে আমার দ্বিতীয় ক্লাস। যারা গত ক্লাস দেখেছো তোমরা জানো যে আমরা গত ক্লাসে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কি, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কীভাবে তৈরি করা হয় সেই ব্যাপারে আলোচনা করেছি। তো আজকে আমরা একটি প্রবলেম সলিউশন করব। তাহলে চলো আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের একটি প্রবলেম দেখে নিই। Problem 16. Following is the balance sheet of Delta Limited as at December 31st, 2017 and 2016. ক্যাশ ছিল আমার 22,500, এখন আছে 30,000। অ্যাকাউন্ট রিসিভেবল ছিল 40,000, এখন 45,000। এইভাবে প্রত্যেকটা অ্যাসেট পাশাপাশি 2 বছরে কম্পারেটিভ দেওয়া আছে। ইনভেন্টরি লং টার্ম ইনভেস্টমেন্ট, ইনভেন্টরি ছিল 16,000, এখন 20,000। লং টার্ম ইনভেস্টমেন্ট ছিল 25,000, এখন 15,000। এবং ইকুইপমেন্ট ছিল 12,500, এখন 20,000। বিল্ডিং 37,500, এখন 45,000। ল্যান্ড 10,000 ছিল, 10,000। দেন লায়াবিলিটিস, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ফর ইকুইপমেন্ট ছিল 1,500, এখন 3,750। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বিল্ডিং ছিল 6,000, এখন 9,000। অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট দেওয়া আছে ছিল 1,000, এখন হচ্ছে 1,500। অ্যাকাউন্টস পেয়েবল 2 বছরে দেওয়া আছে। আউটস্ট্যান্ডিং এক্সপেন্স দেওয়া আছে। মর্টগেজ লোন ছিল 25,000, এখন দেওয়া আছে 22,500। শেয়ার ক্যাপিটাল 1 লাখ ছিল, 1 লাখে আছে। রিটেন আর্নিং ছিল 11,750, এখন আছে 26,000। এছাড়াও এডিশনাল কিছু ইনফরমেশন দেওয়া আছে। নেট ইনকাম ফর দ্য ইয়ার 2017 of টাকা 27,500, equipment costing টাকা 2,500, on which depreciation of টাকা 500 has accumulated was sold for টাকা 3,000. The gain is included in the net profit. Investment costing টাকা 10,000 were sold during the year 2000 was 12,000. Cash dividend paid টাকা 13,250. Requirement, prepare a cash flow statement under indirect method. তাহলে আমাদের দুইটা কম্পারেটিভ ব্যালেন্স শিট পাশাপাশি দেওয়া আছে, এর সাথে এডিশনাল কিছু ইনফরমেশন দেওয়া আছে। আমাদেরকে ইনডিরেক্ট মেথডে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে বলছে। আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের একটা প্রবলেম দেখলাম আমাদের কমার্স পাবলিকেশনের বইয়ের পেজ নম্বর 53, পেজ 182। তাহলে পেজ 53, 182, প্রবলেম নাম্বার হচ্ছে 16। তো এটা একটা বোর্ড কোশ্চেন, ন্যাশনাল ইউনিভার্সিটিতে এসেছিল। তোমরা যে কোনো বইয়ের বোর্ড কোশ্চেন দেখলে এই প্রবলেমটা পাবা। তো এখানে আমাদের দুইটা কম্পারেটিভ ব্যালেন্স শিট দেওয়া আছে, একটা হচ্ছে 2016 সালের আর একটা হচ্ছে 2017 সালের। তাহলে 2016 সাল এবং 17 সালে আমার কত টাকার অ্যাসেট, কত টাকা লায়াবিলিটি ছিল সেইগুলো পাশাপাশি দেওয়া আছে। এরপর কিছু এডিশনাল ইনফরমেশন দেওয়া আছে। আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে প্রিপেয়ার এ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আন্ডার ইনডিরেক্ট মেথড। তাহলে গত ক্লাসে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করার জন্য সক বা ফরম্যাট দেখেছিলাম, তবে সেখানে শুধু ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস এইটুকু আলোচনা করেছিলাম। তো আজকে আমরা ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এবং ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস সবগুলো বিষয়ে আলোচনাও করব এবং এই প্রবলেমটাও সলিউশন করব।
তাহলে আমাদের প্রতিষ্ঠান হচ্ছে ডেল্টা লিমিটেড, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, তারিখ হচ্ছে ফর দ্য ইয়ার এন্ডেড ডিসেম্বর 31, ডিসেম্বর 2017। টাকা পার্টিকুলার্স অর্থাৎ বিবরণ। তাহলে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের আমরা জানি তিনটা অংশ, এক হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, দেন ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ফাইনালি ক্যাশ ফ্লো ফ্রম ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস। তাহলে এক নাম্বার বা এই নাম্বার অংশ হচ্ছে পার্ট হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। যেহেতু আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতেছি কোন মেথডে, ইনডাইরেক্ট মেথড, তো ইনডাইরেক্ট মেথডে আমরা কিভাবে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস করি সেই ব্যাপারে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। যে সর্বপ্রথম আমরা এখানে নেট ইনকাম অফ 2017, আমরা যেহেতু 2017 সালের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করব, তাহলে সর্বপ্রথম নেট ইনকাম অফ 2017, 2017 সালে যে নেট ইনকাম হয়েছে সেই অ্যামাউন্টটা আমরা আগে লিখব। তাহলে আমাদের এডিশনাল ইনফরমেশনে সেই ইনফরমেশন দেওয়া আছে, নেট ইনকাম ফর দ্য ইয়ার 2017 টাকা 27,500, তাহলে 27,500 টাকা ছিল আমার নেট ইনকাম 2017 সালে। এখন আমার প্রয়োজন হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, কিন্তু আমি কি লিখলাম, নেট ইনকাম। এখন এই নেট ইনকামকে আমরা কি করব, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসে কনভার্ট করব। কনভার্ট করার জন্য এর সাথে কিছু অ্যাডজাস্টমেন্ট করা লাগবে। তাহলে অ্যাডজাস্টমেন্ট টু রিকনসাইল নেট ইনকাম into net cash flow from operating activities। তাহলে এই কথাটা একটু বড়, কিন্তু তুমি যদি অর্থ বুঝতে পারো বা কি বলছে, তাহলে মানে কি বলছে এই কথাটা বুঝতে পারো, তাহলে তোমার জন্য মনে রাখা কঠিন কিছু না। তাহলে অ্যাডজাস্টমেন্ট, আমরা নেট ইনকামকে অ্যাডজাস্টমেন্ট করব। কেন অ্যাডজাস্টমেন্ট করব, টু রিকনসাইল মানে কনভার্ট করা, পরিবর্তন করা, নেট ইনকাম ইনটু নেট ক্যাশ ফ্লো। তাহলে এই নেট ইনকামটাকে রিকনসাইল করব, কনভার্ট করব কিসে, ইনটু নেট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, এই ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। তাহলে অ্যাডজাস্টমেন্ট করব কেন, টু রিকনসাইল এই নেট ইনকাম, এই নেট ইনকামটাকে নেট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসে কনভার্ট করার জন্য আমরা এই কাজগুলো করতেছি। এখন অ্যাডজাস্টমেন্টের মধ্যে আমরা গত ক্লাসে বলেছিলাম, যদি আমরা কোনো নন ক্যাশ এক্সপেন্স অর্থাৎ ডেপ্রিসিয়েশন, অ্যামোর্টাইজেশন এইগুলো আমরা নেট ইনকাম বের করার সময় মাইনাস করে থাকি, তাহলে আমরা প্লাস করে দেব। এছাড়াও যদি কোনো লস অন সেল অফ অ্যাসেট আমরা যদি মাইনাস করে থাকি, প্লাস করে দেব। আমরা যদি কোনো গেইন অন সেল অফ অ্যাসেট প্লাস করে থাকি, তাহলে মাইনাস করে দেব। এছাড়া কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটিস এই দুইটা অ্যাডজাস্টমেন্ট করব, ইনক্রিজ ডিক্রিজ যা করা দরকার তা করব। তাহলে আসো আমরা দেখি অ্যাডজাস্টমেন্টের মধ্যে আমাদের সুবিধার্থে, করার সুবিধার্থে প্রথমে যে অ্যাসেটটা দেওয়া আছে আমরা সেই অ্যাসেট থেকে শুরু করব। আমরা ক্যাশ, সর্বপ্রথম অ্যাসেট ক্যাশ। তো ক্যাশটা আমরা এখন আমরা কাজ করব না, ক্যাশের কাজটা আমাদের স্টেটমেন্টের শেষে কাজ হবে। তাহলে দ্বিতীয় হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল আমার 2016 সালে ছিল 40,000 টাকা, 2017 সালে
45,000 টাকা। তোমরা কিন্তু এই ক্লাসটা বোঝার জন্য অবশ্যই তোমার সামনে প্রবলেমটা থাকা লাগবে। যাদের সামনে বই আছে তারা বই নিয়ে বসবা, আর যাদের যদি কোনো বই এই প্রবলেমটা সব বইই পাবা, এই বইও পাবা, অন্য কোনো পাবলিকেশনের বই হলেও পাবা। সেখানে তো নাম্বারিংটা ভিন্ন থাকবে, কিন্তু এটা একটা সালের কোশ্চেন, কাজেই সব বইয়ে এটা পাবা। তাহলে আর কার কাছে যদি বই না থাকে তাহলে আমি যেই প্রবলেমটা এখানে দেখাইছি সেখানে তুমি স্ক্রিনশট নিয়ে তুমি সেটা ভালোভাবে আগে দেখবা। তাহলে এখানে অ্যাকাউন্ট রিসিভেবল 2016 সালে ছিল 40,000, 2017 সালে হচ্ছে 45,000। তার মানে ইনক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল বা ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেট। তাহলে ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেট যদি হয় তাহলে সেটা কি করতে হয়, আমরা বলছিলাম গত ক্লাসে, মাইনাস করতে হয়। তাহলে ইনক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে 4,000 টাকা, সরি 5,000 টাকা। হ্যাঁ, তাহলে 5,000 টাকা মাইনাস। দেন ইনভেন্টরি গত বছর ছিল 16,000, এবছর 20,000, তার মানে এটাও বাড়ছে। তাহলে ইনক্রিজ ইন ইনভেন্টরিজ হচ্ছে 4,000, তাহলে এটাও আমরা মাইনাস, যেহেতু কারেন্ট অ্যাসেট ইনক্রিজ। দেন লং টার্ম ইনভেস্টমেন্ট ছিল 25,000, এখন আছে 15,000। এখন এটা কিন্তু কারেন্ট অ্যাসেট না, আমার লং টার্ম ইনভেস্টমেন্ট, লং টার্ম অ্যাসেট। কিন্তু এখানে আমার ছিল 25,000, এখন আছে কত 15,000, তার মানে 10,000 কমছে। কিভাবে কমছে, নিচে আমার বলা আছে ইনভেস্টমেন্ট কস্টিং টাকা 10,000 ওয়াজ সোল্ড ডিউরিং দ্য ইয়ার ফর টাকা 12,000। 10,000 টাকার ইনভেস্টমেন্ট আমি 12,000 টাকায় বিক্রি করছি, তার মানে ইনভেস্টমেন্ট বিক্রি করে আমার গেইন হয়েছে 2,000 টাকা। এখন নেট ইনকাম ক্যালকুলেশন করার সময় এই গেইনটা আমরা কী করছি, এই গেইনটা আমরা নেট ইনকামের সাথে প্লাস করছি নন অপারেটিং ইনকাম হিসাবে। তাহলে আমার নেট ইনকামের মধ্যে এটা প্লাস করা আছে নন অপারেটিং ইনকাম হিসাবে। তাহলে এখন আমরা কি করব, এই গেইনটাকে আমরা মাইনাস করে দিব। গেইন অন সেল অফ ইনভেস্টমেন্ট 2,000 টাকা। তারপর ইকুইপমেন্ট বিল্ডিং ল্যান্ড এগুলো আছে। ইকুইপমেন্ট বিল্ডিং ল্যান্ড এগুলো আমার কারেন্ট অ্যাসেট না, লং টার্ম অ্যাসেট। এইগুলো আমার লং টার্ম অ্যাসেট পোর্শনে যাবে। তবে আচ্ছা, বাকি আমরা একটু পরে আলোচনা করি, আরও কিছু বিষয় আছে এখানে। আচ্ছা, এরপর লায়াবিলিটি সাইডে আমরা যাই। এখানে আছে অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট ছিল 1,000, এখন আছে 1,500। তাহলে অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট আমার কারেন্ট লায়াবিলিটি, অথবা এটা কন্ট্রা অ্যাসেট যদিও, তো কিন্তু যেহেতু এটা লায়াবিলিটি সেকশনে আছে তাহলে এটা বাড়ছে। তাহলে লায়াবিলিটি যদি বাড়ে তাহলে কি হয়, লায়াবিলিটি বাড়লে যোগ হয়, তাহলে আমরা যোগ করে দিলাম। ইনক্রিজ অফ অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট। তারপর আছে অ্যাকাউন্টস পেয়েবল। আমরা বইয়ে যে সিকোয়েন্স আছে সেইটাই আমরা ফলো করতেছি, তবে ওখানে লং টার্ম ইনভেস্টমেন্ট ইকুইপমেন্টে একটা কাজ আছে, সেটা আমরা পরে করব। এরপর অ্যাকাউন্টস পেয়েবল ছিল 16,500, এখন আছে 20,000। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল ইনক্রিজ করছে, বাড়ছে। কারেন্ট লায়াবিলিটি যদি আমার বাড়ে তাহলে কি করতে হয়, কারেন্ট লায়াবিলিটি বাড়লে যোগ করতে হয়। তাহলে ইনক্রিজ ইন অ্যাকাউন্টস পেয়েবল, আমরা সংক্ষেপে লিখতেছি অ্যাকাউন্টস পেয়েবল। কত টাকা বাড়ছে, আমার ছিল 16,500, এখন আছে 20,000, তার মানে 3,500 টাকা বাড়ছে। তাহলে 3,500 আমরা যোগ করে দিচ্ছি। এরপর আউটস্ট্যান্ডিং এক্সপেন্স, বকেয়া খরচ, আমার ছিল 1,750, এখন আছে 2,250, তার মানে 500 টাকা বাড়ছে। তাহলে ইনক্রিজ ইন আউটস্ট্যান্ডিং এক্সপেন্স বা অ্যাক্রুড এক্সপেন্স, বকেয়া খরচ, আমার 500 টাকা বৃদ্ধি পাইছে। তাহলে কারেন্ট লায়াবিলিটি বাড়লে যোগ করতে হয়, আমরা যোগ করে দিলাম। এরপর
আমার মর্টগেজ লোন, এটা আমার লং টার্ম, শেয়ার ক্যাপিটাল, রিটেইন আর্নিংস, এগুলো আমার এখানে আসবে না। এরপর এডিশনাল ডেটা থেকে কিছু আসবে কিনা আমরা দেখি। নেট প্রফিট আমরা অলরেডি ব্যবহার করছি। ইকুইপমেন্ট কস্টিং টাকা 2500, অন হুইচ ডেপ্রিসিয়েশন অফ টাকা 500 হ্যাজ অ্যাকুমুলেটেড, ওয়াজ সোল্ড টাকা 3000। আচ্ছা, এখন একটা আছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। তাহলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স কত সেইগুলো আমরা অ্যাডজাস্ট করবো এখানে। ডেপ্রিসিয়েশন অফ ইকুইপমেন্ট, যেহেতু দুইটা আছে ইকুইপমেন্ট এবং বিল্ডিং, তো আমরা আলাদা আলাদাভাবে লিখব। ইকুইপমেন্ট এর ডেপ্রিসিয়েশন কত টাকা আমরা কীভাবে পাবো, এখানে তো কোথাও বলা নাই ডেপ্রিসিয়েশন কত ধরছে। তাহলে আমরা যখন ডেপ্রিসিয়েশন এর জার্নাল দিই তখন আমরা কী করি, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। তার মানে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনকে আমরা ক্রেডিট করি। এখন 2016 সালে আমার ইকুইপমেন্টের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ছিল 1500 টাকা, আর 2017 সালে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হচ্ছে 3750 টাকা। তাহলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আমার 2017 সালে কীভাবে বাড়লো? নিশ্চয়ই আমি নতুন করে ডেপ্রিসিয়েশন ধরছি, যার ফলে আমি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনকে ক্রেডিট করছি, এই জন্যই বাড়ছে। তাহলে ইকুইপমেন্টের ক্ষেত্রে আমার বাড়ছে কত? তাহলে ডেপ্রিসিয়েশন কত ইকুইপমেন্টে সেটা বের করার ফর্মুলা হচ্ছে ডিফারেন্স ইন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। অর্থাৎ আমার ছিল বা আছে এখন 3750 মাইনাস আমার ছিল 1500 প্লাস। আচ্ছা, বর্তমানে আমার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 3750, আগে ছিল 1500। তাহলে বর্তমান থাকা থেকে পূর্বেরটা গত বছরেরটা আমি মাইনাস করব, প্লাস আমি যদি কোনো ইকুইপমেন্ট বিক্রি করে থাকি সেই ইকুইপমেন্টের যত টাকা ডেপ্রিসিয়েশন ছিল সেইটাকে আমি প্লাস করব। তাহলে আমার নিচে বলা আছে ইকুইপমেন্ট কস্টিং টাকা 2500, অন হুইচ ডেপ্রিসিয়েশন অফ টাকা 500 হ্যাজ অ্যাকুমুলেটেড। তাহলে 2500 টাকার একটা ইকুইপমেন্ট আমি বিক্রি করছি, যার উপরে 500 টাকা ডেপ্রিসিয়েশন ধরা হয়েছিল। তাহলে যেই অ্যাসেটটা বিক্রি করছি তার ডেপ্রিসিয়েশন কত ধরা হয়েছিল এখন বিক্রি করার আগ পর্যন্ত? 500 টাকা। তাহলে সেটা যোগ। তাহলে আমার এই বছরের আমি ইকুইপমেন্টের ডেপ্রিসিয়েশন কত সেটা পাবো। তাহলে 3750 মাইনাস 1500, এখানে আমি পাচ্ছি হচ্ছে 2250 টাকা, প্লাস 500 টাকা হচ্ছে 2750 টাকা হচ্ছে ইকুইপমেন্টের ডেপ্রিসিয়েশন। তাহলে ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্ট 2750 টাকা আমি কী করবো, মাইনাস করে দেবো। আমরা বলছিলাম নন ক্যাশ এক্সপেন্স, সরি মাইনাস না, প্লাস করে দিব। নন ক্যাশ এক্সপেন্স থাকলে কী করতে হয়, প্লাস করতে হয় 27, আমরা পাইলাম 2750। দেন ডেপ্রিসিয়েশন অফ বিল্ডিং, বিল্ডিংয়ের ডেপ্রিসিয়েশন কত? আমার বিল্ডিংয়ের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ছিল 6000 গত বছর, এখন আছে 9000। তাহলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অফ বিল্ডিং কীভাবে বাড়লো? নিশ্চয়ই আমি বিল্ডিংয়ের ডেপ্রিসিয়েশন চার্জ করছি। যখন আমি বিল্ডিংয়ের ডেপ্রিসিয়েশন ধরছি তখন আমি যাবে দিচ্ছি ডেপ্রিসিয়েশন ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ফর বিল্ডিং ক্রেডিট। তো এই জন্য আমার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ফর বিল্ডিং ইনক্রিজ করছে বা বৃদ্ধি পাইছে। তাহলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যতটুকু বাড়ছে অতটুকু আমার হচ্ছে ডেপ্রিসিয়েশনের কারণে বাড়ছে। আর বিল্ডিং যেহেতু আমি কোনো বিক্রি করি নাই তাহলে সেটা যোগ করার কোনো সুযোগ নাই। তাহলে ডেপ্রিসিয়েশন ফর বিল্ডিং হচ্ছে আমার 3000 টাকা, আমি যোগ করে দিলাম। এরপর আমি যেই ইকুইপমেন্টটা বিক্রি করছি আমার কস্ট ছিল আমার কস্ট ছিল 2500 টাকা, আমি এইটা ডেপ্রিসিয়েশন ধরছি 500 টাকা, তার মানে বুক ভ্যালু হচ্ছে 2000 টাকা, আর আমি বিক্রি করছি হচ্ছে 3000 টাকায়। তাহলে এটা হচ্ছে বুক ভ্যালু আর এটা হচ্ছে সেলস। তাহলে 2000 টাকার মেশিনটা আমি 3000 টাকায় বিক্রি করছি, তার মানে আমার লাভ হয়েছে 1000 টাকা ফ্রম সেল অফ ইকুইপমেন্ট। তাহলে এই যে লাভ, তাহলে কী করতে হবে, গেইন অন সেল অফ ইকুইপমেন্টটা আমাকে মাইনাস করে দিতে হবে।
এই যে যেমন গেইন অন সেল অফ ইনভেস্টমেন্ট আমরা মাইনাস করছি, সেইভাবেই গেইন অন সেল অফ ইকুইপমেন্ট 1000 টাকা মাইনাস। তাহলে এই ছিল আমার অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে ক্যাশ ফ্লো নির্ণয় করার জন্য অ্যাডজাস্টমেন্ট। এখন আমি যদি এইগুলোকে প্লাস মাইনাস করি, প্লাস মাইনাস করলে আমি এখানে পাবো 1750 টাকা মাইনাস ফিগার। তাহলে এই 1750 টাকা আমি যদি এই 27500 টাকা থেকে মাইনাস করি, তাহলে আমি যেই ফিগারটা পাবো, আমি একটু উপরে লিখি, হয়তো ক্যামেরায় নাও দেখা যাইতে পারে। 1750 টাকা যদি আমরা মাইনাস করি, তাহলে আমরা পাবো 25,750 টাকা। তাহলে এই 25,750 হচ্ছে নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। তাহলে যেহেতু আমার এখানে 25,750 হচ্ছে পজিটিভ ফিগার, তার মানে আমার অপারেটিং অ্যাক্টিভিটিসে যত টাকা আমার আসছে ইনফ্লো এবং আউটফ্লো এর ডিফারেন্স, আমার ইনফ্লো হচ্ছে 25,750 টাকা বেশি ফ্রম আউটফ্লো। এটা হচ্ছে পজিটিভ ব্যালেন্স যেহেতু, তাহলে এটা হচ্ছে নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। আর যদি এটা নেগেটিভ ব্যালেন্স হইতো, তার মানে আমার ইনফ্লোর চেয়ে আউটফ্লো বেশি, তখন হয়তো নেট ক্যাশ ইউজড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস, তখন এই প্রোভাইডেডের জায়গায় হয়তো ইউজড। তাহলে আমরা এই অঙ্কে দেখলাম আমার ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস হচ্ছে 25,750 টাকা পজিটিভ, অর্থাৎ নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। আমরা জানি ক্যাশ ফ্লো স্টেটমেন্টের হচ্ছে 3টা অংশ, তাহলে আমাদের একটা অংশ শেষ হলো। তাহলে আমাদের দ্বিতীয় অংশ ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। আচ্ছা, আমরা এইখানে 25,750 যেটা অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে পাইছি, আমাদের তো আসলে সেইটার পরে থেকে বি নাম্বার পার্ট শুরু, এই জন্য উপরের ব্যালেন্সটা আমরা লিখে নিলাম, উপরে আলাদা ব্যালেন্স, অর্থাৎ এটা হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিসের ব্যালেন্স। এরপরে দ্বিতীয় নাম্বারটা আমরা শুরু করলাম। এখন ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, অর্থাৎ আমি লং টার্ম অ্যাসেট কেনার কারণে আমার কত টাকা আউটফ্লো হয়েছে এবং বিক্রি করার কারণে কত টাকা ইনফ্লো হয়েছে, এই দুইটা জিনিস আমরা এখানে দেখি। তাহলে লং টার্ম অ্যাসেট, যেমন আমার এখানে দেওয়া আছে লং টার্ম ইনভেস্টমেন্ট, ইকুইপমেন্ট, বিল্ডিং, ল্যান্ড, এইগুলো হচ্ছে আমার লং টার্ম অ্যাসেট। তাহলে এইগুলো আমার বিক্রি এবং কেনার কারণে কত টাকা ইনফ্লো আউটফ্লো হয়েছে সেগুলো আমরা দেখব। তো লং টার্ম ইনভেস্টমেন্ট আমাদের ছিল 25,000, এখন আছে 15,000, তার মানে 10,000 টাকা লং টার্ম ইনভেস্টমেন্ট আমরা বিক্রি করছি। কত টাকায় বিক্রি করছি সেটা আমাদের বলা আছে যে নিচে অ্যাডিশনাল ইনফরমেশনে বলছে 12,000 টাকা বিক্রি করছি। তাহলে সেল অফ লং টার্ম ইনভেস্টমেন্ট কত টাকা? 12,000 টাকা আমি বিক্রি করছি, এটা যেহেতু আমার কি ইনফ্লো পজিটিভ। দেন সেল অফ ইকুইপমেন্ট, আমি একটা ইকুইপমেন্ট বিক্রি করছি কত টাকায়? 3,000 টাকায়, এটাও পজিটিভ। দেন কোনো ইকুইপমেন্ট আমি পারচেস করছি কিনা, আমার ইকুইপমেন্ট দেখো
16 সালে ছিল ইকুইপমেন্ট ছিল 12,500 টাকা 2016 সালে। 2017 সালে আছে 20,000 টাকা। তাহলে 12,500 টাকা ছিল, 20,000 টাকা আছে। এখন কীভাবে তাহলে বাড়লো? নিশ্চয়ই আমি কিনছি। কত টাকা কিনছি? পারচেজ অফ ইকুইপমেন্ট। তাহলে এই ইকুইপমেন্ট পারচেজ করছি কত টাকা সেটা যদি আমরা বের করি, তো আমাদের ছিল কত? 12,500। আমরা এখান থেকে বুক ভ্যালুতে মানে কস্ট প্রাইজে 2,500 টাকার একটা অ্যাসেট বিক্রি করে দিছি। তাহলে আমার এখন ইকুইপমেন্ট থাকার কথা হচ্ছে 10,000 টাকা যদি আমি না কিনি, কিন্তু আমার আছে কত? 20,000 টাকা। তার মানে আমি পারচেজ করছি এখন আসলে 10,000 টাকার ইকুইপমেন্ট। যদি আমি 10,000 ইকুইপমেন্ট না কিনতাম তাহলে আমার ব্যালেন্স থাকবে কত? 10,000। কারণ 12,500 ছিল, 2,500 বিক্রি করে দিছি, এখন ব্যালেন্স 10,000 থাকার কথা। তাহলে ডিফারেন্স যদি আমরা মানে এটা ফর্মুলার মাধ্যমে বের করি, তাহলে ডিফারেন্স এখন আছে 20,000 মাইনাস 12,500 প্লাস সেল অফ ইকুইপমেন্ট 2,500 হচ্ছে 10,000। তাহলে বর্তমানে আছে 20,000, আগে ছিল 12,500। তো এই বর্তমান থেকে পূর্বেরটা মাইনাস করব, আর যদি কোনো অ্যাসেট বিক্রি করে থাকি তাহলে ওইটা যোগ করে দেব, তাহলে আমি পারচেজ পেয়ে যাব। তারপর পারচেজ অফ বিল্ডিং আছে কিনা দেখি। আমাদের বিল্ডিং ছিল 37,500, এখন আছে 45,000। তাহলে আমার বাড়লো কীভাবে? আমি নিশ্চয়ই কিনছি। পারচেজ অফ বিল্ডিং, দুইটা ডিফারেন্স, ছিল 37,500, এখন আছে 45,000, তার মানে 7,500 টাকা বিল্ডিং কিনলাম। এছাড়া ল্যান্ড ছিল 10,000, এখনও 10,000 আছে। তাহলে আমার ফিক্সড অ্যাসেটের মধ্যে আর কোনো পরিবর্তন নাই। এখন আমার আউটফ্লো হচ্ছে 17,500 আর ইনফ্লো হচ্ছে 15,000। 12, 3, 15, এখানে হচ্ছে 17। তার মানে আমার আলটিমেটলি 2,500 নেগেটিভ ব্যালেন্স। আচ্ছা, এটা আমরা 2,500, এটা হচ্ছে আমার ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের জিস্ট। এই জন্য আমরা লিখবো এখন এটাকে নেট ক্যাশ used by investing activities। যেহেতু আমার এখানে নেট ক্যাশ ফ্লোটা ইনভেস্টিং সেক্টরে, শুধুমাত্র ইনভেস্টিং সেক্টর চিন্তা করলে ইনভেস্টিং সেক্টরে আমার নেট ক্যাশ ফ্লোটা হচ্ছে নেগেটিভ, অর্থাৎ যত টাকা আমার ইনফ্লো 15,000 তার চেয়ে বেশি আউটফ্লো, তার মানে আমার নেগেটিভ ইনভেস্টিং সেক্টরে। তো নেগেটিভ হলে তখন হলো ইউজড বাই, আর যদি পজিটিভ হয় তখন প্রোভাইডেড বাই। দেন ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস 3 নাম্বার। নেট ক্যাশ ফ্লো বা আচ্ছা ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস। তো ফিনান্সিং অ্যাক্টিভিটিসে আমরা কি করি? ফিনান্সিং অ্যাক্টিভিটিস হচ্ছে আমার মূলধন যদি আসে নগদ টাকায়, অথবা মূলধন যদি আমরা পরিশোধ করি নগদ টাকায় চলে যায়, অথবা যদি দীর্ঘমেয়াদী ঋণ আমরা নেই তাহলে নগদ টাকা আসে, অথবা দীর্ঘমেয়াদী ঋণ যদি পরিশোধ করি তাহলে আমার ক্যাশ চলে যায়, অথবা যদি আমি শেয়ার হোল্ডারদেরকে ডিভিডেন্ড দেই তাহলে আমার ক্যাশ চলে যায়। তাহলে এই মূলধন অথবা দীর্ঘমেয়াদী ঋণ অথবা ডিভিডেন্ড এই বিষয়গুলো আমরা ফিনান্সিং অ্যাক্টিভিটিসে নিয়ে আসি। এখন আমার এখানে বলা আছে ক্যাশ ডিভিডেন্ড পেইড 13,250, তার মানে এটা আমার ফিনান্সিং অ্যাক্টিভিটিস হিসাবে আসবে 13,250 টাকা। যেহেতু আমি ক্যাশ ডিভিডেন্ড পেইড, তার মানে আমার ক্যাশ চলে গেছে। তারপর মর্টগেজ লোন আমাদের বইয়ে দেওয়া আছে 2016 সালে ছিল 25,000,
2017 সালে আছে 22,500। মর্টগেজ লোন এটা আমার দীর্ঘমেয়াদী দায়। এখন দীর্ঘমেয়াদী দায় আমার কমলো 2,500 টাকা। কীভাবে কমলো? নিশ্চয়ই আমি পরিশোধ করছি, এই জন্য কমছে। তাহলে পেমেন্ট অফ মর্টগেজ লোন 2,500 নেগেটিভ। এছাড়া আমার শেয়ার ক্যাপিটাল ছিল 1 লাখ টাকা, এখন 1 লাখ টাকায় আছে। আমার অন্য কোনো রিটেইন আর্নিংস 11,750 ছিল, এটার সাথে নেট প্রফিট যোগ হয়েছে। নেট প্রফিট যোগ হয়ে আমার আবার ডিভিডেন্ড পেমেন্ট করছে 26,000 আছে। যেহেতু ডিভিডেন্ডের কথা আমার বলা আছে, এই জন্য আর ওই রিটেইন আর্নিংসের ওইটা আমার এখন হিসাব করা লাগবে না। কিন্তু যদি আমার এরকম থাকতো যে 2016 সালে নেট রিটেইন আর্নিংস ছিল 11,750, 2017 সালে আছে 26,000, তাহলে আমার আসলে এই বছর আমি ডিভিডেন্ড পেমেন্ট করছি কিনা সেটা হিসাব করতে হইতো। তো যেহেতু ডিভিডেন্ডের কথা আলাদাভাবে বলা আছে, এই জন্য রিটেইন আর্নিংসে আমাকে হিসাব করতে হবে না। তাহলে 13 আর 2 15,750। এটা হচ্ছে নেগেটিভ, যেহেতু দুইটাই আমার ক্যাশ আউটফ্লো। তাহলে নেট ক্যাশ ইউজড বাই ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস 15,750। তাহলে আমার অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে প্রোভাইডেড বাই অর্থাৎ পজিটিভ 25,750। আর দুইটা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস দুইটাতেই আমার ইউজড বাই অর্থাৎ আমার নেগেটিভ। তাহলে এখান থেকে আমার এগুলো মাইনাস করব। আমরা মাইনাস করলে আমরা পাবো ব্যালেন্সটা হচ্ছে 7,500 টাকা। এখান থেকে এটা দুইটা মাইনাস করলে আমরা পাই 7,500। তাহলে এই 7,500 আমার সারা বছরে আমার আসছে 25,750, চলে গেছে অর্থাৎ নেট 15,750 এবং 2,500। তাহলে আমার বৃদ্ধি অর্থাৎ সারা বছরে আমার ক্যাশ বাড়ছে 7,500 টাকা। নেট ক্যাশ ইনক্রিজ ডিউরিং দ্য ইয়ার। তাহলে সারা বছরে ডিউরিং দ্য ইয়ার আমার নেট ক্যাশ ইনক্রিজ হচ্ছে 7,500। এইটা অ্যাড। এখন বছরের শুরুতে আমার ব্যালেন্স ছিল কত? অ্যাড ক্যাশ ব্যালেন্স অথবা ওপেনিং ক্যাশ ব্যালেন্স। বছরের শুরুতে আমার ক্যাশ ব্যালেন্স কত ছিল? আমাদের উদ্ধৃত পত্রে ব্যালেন্স শিটে 2016 সালে দেয়া আছে 22,500 আর 2017 সালে দেয়া আছে 30,000। তাহলে আমাদের উদ্ধৃত পত্র বা ক্যাশ ব্যালেন্স শিট আমরা কখন করি? বছর শেষে। তাহলে 2016 সালের বছর শেষে আমার ক্যাশ ব্যালেন্স দেয়া আছে 22,500 টাকা। তার মানে 2016 সালের যেটা বছর শেষ অর্থাৎ 31শে ডিসেম্বর যেটা ক্যাশ ব্যালেন্স, 2017 সালের 1 জানুয়ারি সেইটাই ক্যাশ ব্যালেন্স। তাহলে আমার ওপেনিং ক্যাশ ব্যালেন্স 2017 সাল, যেহেতু আমার 17 সালের ফাইন্যান্সিয়াল ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এটা, তাহলে 2017 সালের ক্যাশ ব্যালেন্সের ওপেনিং ব্যালেন্স ছিল 2016 সালের এন্ডিং ব্যালেন্সটাই। তাহলে আমার ওপেনিং ক্যাশ ব্যালেন্স ফর 2017 ওয়াজ টাকা 22,500। তাহলে বছরের শুরুতে আমার ছিল 22,500, সারা বছরে আমার নেট ক্যাশ বৃদ্ধি পাইছে 7,500। তাহলে 22,000 আর 7,500 আর 7,500 হলো 30,000। এইটা হচ্ছে আমার এন্ডিং ক্যাশ ব্যালেন্স বা ক্যাশ ব্যালেন্স এন্ডিং। তাহলে দেখো 2017 সালের আমার ক্যাশ ব্যালেন্স দেওয়া আছে কত? 30,000 টাকা। তাহলে 2017 সালের যে ক্যাশ ব্যালেন্স সেটা আমরা কখন পাইছি? আমরা এখানে একটা উদ্ধৃতপত্র দেওয়া আছে 2017 সালের। তাহলে 2017 সালের উদ্ধৃতপত্র বা ব্যালেন্স শিট এটা আমরা করি কখন? বছর শেষে অর্থাৎ 2017 সালের শেষে। তাহলে 2017 সালের আমার এন্ডিং ব্যালেন্স হচ্ছে 30,000 টাকা।
তাহলে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আমাদের বিগিনিং ব্যালেন্স এবং নেট ইনক্রিজ ডিউরিং দ্য ইয়ার, নেট ইনক্রিজ অফ ক্যাশ ডিউরিং দ্য ইয়ার দুইটা প্লাস মাইনাস করলে এখানে অনেক সময় নেগেটিভ ব্যালেন্সও থাকতে পারে, নেট ইনক্রিজ না হয়ে থাকা নেট ডিক্রিজও থাকতে পারতো। মনে করো এটা যদি নেগেটিভ ব্যালেন্স হতো তখন আমরা বলতাম নেট ক্যাশ ডিক্রিজ ডিউরিং দ্য ইয়ার। তখন এটা প্লাস মাইনাস যা করার থাকে করার পরে আমার যে ব্যালেন্সটা বের হবে এন্ডিং ব্যালেন্স, সেটা আমার যেই বছরের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট সেই বছরের ব্যালেন্স শিটে যে ক্যাশ ব্যালেন্সটা দেওয়া আছে সেটার সাথে মিলবে। তো যদি মিলে তাহলে আশা করা যায় আমার ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা করা ঠিক আছে। তাহলে আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। আমরা নেক্সট ক্লাসে হয়তো ডিরেক্ট মেথড নিয়ে আলোচনা করব, সেখানেও আরও বিস্তারিত বা বিষয় নিয়ে আলোচনা থাকবে। তোমরা ইনডিরেক্ট মেথডের যত অঙ্ক আছে সেগুলো প্র্যাকটিস করে ফেলবা যাতে ডিরেক্ট মেথডটা সহজে বুঝতে পারো। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।